এভরিওয়ান, আজকে ঘর্ষণ বল বা ঘর্ষণ বা ফ্রিকশন এই বিষয়টা অত্যন্ত শর্টকাট ভাবে ফুল কনসেপ্টটা ক্লিয়ার করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। যারা এই ভিডিওটা দেখবে ক্লাস 11 স্টুডেন্ট, ডিপ্লোমা যারা আছো, 9 যারা আছো, তাদের আশা করি এই টোটাল বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, নতুনত্ব কিছু পাবে। এখান থেকে তোমাদের যা পড়বে আশা করি তোমরা পেয়ে যাবে। শর্টকাট ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে ঘর্ষণ কাকে বলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঘর্ষণের সূত্র বলি, ঘর্ষণকে কটা শ্রেণীতে ভাগ করা যায়। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ঘর্ষণের যে গ্রাফিক্যালি প্লট, সেটা অত্যন্ত সহজভাবে বুঝাবো। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এখন ঘর্ষণ কাকে বলে এই বিষয়টা জানতে গেলে তোমরা প্রথম ডেফিনেশনটা আগে লিখে নাও। যেটা বলছি এটা একটা সুন্দর ডেফিনেশন বলছি। ঘর্ষণ বা ফ্রিকশন কাকে বলে, অ্যান্সারটা লিখো যে দুটো স্পর্শ তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে স্পর্শক বরাবর ক্রিয়াশীল বলকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কাকে বলে তারপরে আমি আসছি, এই ডেফিনেশনটা আগে টুকে নাও যে দুটো স্পর্শতলের আপেক্ষিক গতির বিরুদ্ধে স্পর্শক বরাবর ক্রিয়াশীল যে বল, সেই বলটা কি বলেছে ঘর্ষণ বল। এবার আসছি যে ঘর্ষণ বল জিনিসটা কি অ্যাকচুয়ালি, সেটা একটু দেখো। আমরা দেখেছি যে এটা মনে করো লোহার পরমাণু আর এটা মনে করো তামার পরমাণু, মানে এটা একটা কোপার বা তামা। এখন এই লোহার পরমাণু তামার পরমাণু যদি খুব কম ডিস্টেন্সে, মানে রেঞ্জটা খুব কম হয়ে যায়, মানে খুব কাছাকাছি চলে আসে, খুব কাছাকাছি, কত না 10⁻⁹ এত মিটার, মানে ন্যানোমিটার থেকেও কম। আমরা জানি 1 ন্যানোমিটার সমান কত, 10⁻⁹ মিটার। বলছি এই রেঞ্জের মধ্যে যদি দুটো ভিন্ন মৌলিক পদার্থের পরমাণু চলে আসে, তখন এই পরমাণুগুলোর মধ্যে একটা বল কাজ করে, মানে তীব্র একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, যেই বলটাকে বলছে আসঞ্জন বল। ঘর্ষণ বল জানতে গেলে আসঞ্জন বল জানতে হবে, কারণ ঘর্ষণ বলকে সৃষ্টি করে আসঞ্জন বল। অ্যাকচুয়ালি ঘর্ষণ বলটাই হচ্ছে আসঞ্জন বল। আসঞ্জন বল কাকে বলে বা অ্যাডিসিভ ফোর্স কাকে বলে, বলছে একাধিক ভিন্ন মৌলিক পদার্থের পরমাণু যদি খুব কম ডিস্টেন্সের মধ্যে চলে আসে, কত এই ন্যানোমিটারের কাছাকাছি এই ডিস্টেন্সের মধ্যে আসে, তাহলে ওই পরমাণুগুলো পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে বলছে আসঞ্জন বল। আর এই আসঞ্জন বলের জন্য কিন্তু ঘর্ষণ বলের সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলছি। দেখো, মনে করো এটা একটা তল, তাহলে এ বি হচ্ছে একটা তল। এই তলের উপর একটা বডি বা বস্তুকে রাখা আছে, এই বস্তুটা এই তলের উপর রাখা আছে। এই বস্তুটাকে না, বস্তুটা মনে করে এ, বস্তুটা হচ্ছে এ, আর এই বস্তুটাকে রাখা হয়েছে বি তলে। ভালো করে বুঝো, তাহলে বি হচ্ছে একটা তল, এই তলের মধ্যে একটা বস্তুকে রাখা হয়েছে বি তলে, ঠিক আছে। তাহলে এই তলের মধ্যে বস্তুটা যদি থাকে, তাহলে আমরা যদি একটা জিনিস দেখো, হচ্ছে এই যে কলমটা দেখতে পাচ্ছ না, এই কলমটা কেমন দেখছো, মসৃণ দেখছো, তাই তো। একে যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখা যায়, মানে মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে এই যে গাটা এত মসৃণ দেখাচ্ছে, এটা কিন্তু অসংখ্য উঁচু নিচু আছে, ঢেউ খেলানো উঁচু নিচু আছে। তাহলে যে তলগুলো আমরা বাহ্যিকভাবে দেখি, এই তলগুলো অ্যাকচুয়ালি মসৃণ নয়। এই তলটাকে যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখা যায়, তাহলে এই যে নিচের তলটা বি তলটাকে কেমন দেখাবে না, বি তলটাকে দেখাবে এরকম। তার উপর কি আছে, এ তলটা রাখা আছে। তাহলে এ তলটা কার উপর আছে, বি তলের উপর। তাহলে বি তলের উপর এ তলটা মনে করো আছে। তাহলে এই নীলটা হচ্ছে এ তল, মানে এটা হচ্ছে বস্তু রাখা আছে। কার উপর রাখা আছে বস্তুটাকে না, এই তলটার উপর, মানে এটা কোন তল, বি তল। দেখো, তাহলে এ বস্তুটার উপর বি বস্তুটা রাখা আছে, মানে এ বস্তু আর বি বস্তু যেখানে স্পর্শ করে আছে। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এ বস্তু এটা, বি বস্তু এটা। এ বস্তু মনে করো এটা হচ্ছে বিটা, বিটা কি তল, তাহলে এটা হচ্ছে তল, তাহলে এটা হচ্ছে বি, এটা কি এ বস্তু। এটার উপর যখন আমি রাখবো, অর্থাৎ বি তলটার উপর যখন এ বস্তুটাকে রাখবো, যে অংশটা স্পর্শ করে রইলো সেই অংশটাকে বলছি স্পর্শতল। তাহলে এ বস্তুটা বি তলের উপর যে অংশটা স্পর্শ করে আছে সেটাকে বলছি স্পর্শতল। এই স্পর্শতলটাকে যদি আমি মাইক্রোস্কোপিক লেভেলে দেখি, তাহলে কেমন দেখবো, যে এই যে তলটা, এই তলটা অসংখ্য উঁচু নিচু, মানে ঢেউ খেলানো, সেই তলটাকে আমি লাল এই যে ডটটা দিয়ে ডিনোট করেছি। আর এই যে বস্তুর যে তলটা, মানে বস্তুর যে অংশটা নিচে আছে, বস্তুর তোলাটাকেও যদি আমি মাইক্রোস্কোপে দেখি, তাহলে বস্তুর তোলাটাও কেমন দেখবো, অসংখ্য ঢেউ খেলানো এরকম। তাহলে এই যে ছবিটা আমি পেলাম, এখানের মধ্যে একটা জিনিস দেখো, যে এই যে অংশটা এখানটা কেমন, মানে কন্ট্যাক্ট করে আছে, মানে বস্তুর তল আর বস্তুর তল আর
আমাদের মেঝের তল মানে যেখানে রাখা আছে দুটো একসঙ্গে ঠিকই আছে, মানে যোগ আছে, এখানটাও যোগ আছে, এখানটাও যোগ আছে, এখানটাও যুক্ত আছে, এখানটাও যুক্ত আছে, মানে এখানকার অণুগুলো বস্তুর অণু এবং মেঝের অণু পরস্পর কি হয়েছে, খুব কাছাকাছি চলে এসেছে। দেখতে পাচ্ছ বস্তুর অণু মেঝের অণু কাছাকাছি, বস্তুর অণু মেঝের অণু কাছাকাছি, বস্তুর অণু মেঝের অণু কাছাকাছি। তাহলে একটা বস্তুকে যখন কোনো মেঝে বা কোনো তলে রাখা হয় তাহলে বস্তুর কিছু কিছু অংশ ওই তলটার খুব সংস্পর্শে চলে আসে। তার তলের যে অণুর সঙ্গে বস্তুর অণু খুব কাছাকাছি চলে আসে সেখানে কি হয় না, তাদের ডিস্টেন্সটা যদি 10⁻⁹ মিটার বা 1 ন্যানোমিটার থেকে কম রেঞ্জে চলে আসে তখন কি হয়, ওদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেড়ে যায়। মানে বস্তুর অণু আর তলের অণু যে যে জায়গাগুলোকে মানে কন্টাক্ট করে আছে, মানে একবারে স্পর্শ করে আছে, সেই সেই অংশে বস্তুর অণু আর তলের অণুর মধ্যে আণবিক দূরত্বটা অনেক কমে যায়, যার ফলে বস্তুর অণু এবং তলের অণুর মধ্যে একটা আসঞ্জন বল কাজ করে। এই আসঞ্জন বলটার জন্য কি হয়, বস্তুটাকে যখন আমি গতিশীল করতে চাই, অর্থাৎ এই তলটা কি করেছে, এই বস্তুটাকে নিচের দিকে টেনে ধরে আছে, বিষয়টা বোঝো। এই তলটা এ বস্তুকে কি করেছে, এ বস্তুর যে সমস্ত অংশগুলো এ তলের খুব কাছাকাছি চলে এসছে, মানে ভালো করে কন্টাক্ট করে আছে, মানে ভালো করে এ তলের যে সমস্ত অংশটা বি তলের সঙ্গে সংস্পর্শ করে আছে সেই সেই তলে বি তল এ তলের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল কাজ করে, অর্থাৎ বি তলটা এ তলকে টেনে আছে। এবারে যদি আমি এ তলটাকে গতিশীল করতে চাই, মনে করো এ তলটাকে গতিশীল করতে গেলে আমি কি করতে হবে না, এ তলটার উপর একটা বল প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে এখানে আমি বল প্রয়োগ করলাম, তবে তো এ তলটা গতিশীল হবে। আমি মনে করে কি গতিশীল করতে চাইছি ভি গতিবেগে, কত গতিবেগে, ভি গতিবেগে গতিশীল করতে চাইছি। তাহলে আমি যখন গতিশীল করতে চাইবো তখন বিতল কি করবে না, বিতল যেহেতু একে টেনে আছে তাহলে বিতল কি করবে, একে যেতে দেবে না। তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে এ যেতে চাইছে, বিতল টেনে ধরে আছে, এ যেতে চাইছে, বিতল টেনে আছে। ভালো করে বুঝো, এ এই দিকে যেতে চাইছে, বিতল একে টেনে আছে। কোন দিকে বিতলের টানটা, বিতলের টানটা এই দিকে, মাথায় রাখো। এ যেদিকে গতিশীল বিতলের টানটা তার বিপরীত দিকে গতিশীল। বিষয়টা ক্লিয়ার। তাহলে এ যেতে চাইছে, বি একে টেনে আছে, যার ফলে এ যেতে চাইলেও বি পিছন দিকে টানছে। অর্থাৎ আমি যদি এ বস্তুটাকে এফ বল প্রয়োগ করি তাহলে এই তলটা কি করবে, এই বস্তুটাকে যেতে দেবে না, ফলে এই স্পর্শতলের মধ্যে একটা বল কাজ করবে, সেই বলটাই হচ্ছে আমাদের ফ্রিকশন। এইটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। তাহলে ঘর্ষণ বল এখানে সৃষ্টি হয়। ঘর্ষণ বল জিনিসটা কি না, ঘর্ষণ বল হচ্ছে আসঞ্জন বল। আমি কি বলতে চাইলাম একটু ভালো করে দেখো। মনে করো এটা হচ্ছে এ তল, মানে এটা হচ্ছে এ তলের একটা অণু, তাহলে এই হচ্ছে এ তলের একটা অণু, আর নিচে হচ্ছে একটা বি তলের অণু। এরা যখন খুব কাছাকাছি থাকে তাহলে এই এ তলে অণু বি তলে অণুর মধ্যে কি হবে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, এখানে একটা বল কাজ করবে। এবারে মনে কর যে আমি এ তলটাকে গতিশীল করতে চাইছি ভি গতিবেগে, আমি এটাকে যখনই গতিশীল করতে চাইবো তখন কি হবে, এইভাবে টেনে আছে। আমি যখন একে গতিশীল করতে চাইবো তাহলে কি করবে, পিছন দিকে টানবে। এই যে পিছন দিকে যে ব্যাকিং বল, এই ফোর্সটাই হচ্ছে আমাদের ফ্রিকশন বা ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের জন্য দায়ী কি, অ্যাকচুয়ালি আসঞ্জন বল। কারণ আমরা জানি যে দুটো ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাই হচ্ছে আসঞ্জন বল। অর্থাৎ এ বস্তু বি বস্তুর মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। আমি যদি এটাকে গতিশীল করতে চাই তাহলে বি বস্তু কি করবে, ওকে যেতে দেবে না, যার ফলে কি হবে, পিছন দিকে একটা টান কাজ করবে। এই পিছন দিকে যে ফোর্স, এই ফোর্সটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল বা আমাদের ফ্রিকশন। বিষয়টা আশা করি কি বলতে চাইলাম বুঝতে পারলে। তাহলে ঘর্ষণ বল সাধারণত কোথায় কাজ করে না, দুটো বস্তুর স্পর্শতলে ক্রিয়া করে। তাহলে এই বস্তুটা আর এই বস্তুটা যেখানে স্পর্শ করেছে, এই স্পর্শতল বরাবর ঘর্ষণ বল কাজ করে, মাথায় রেখো, স্পর্শতল বরাবর ঘর্ষণ বল কাজ করে। আর ঘর্ষণ বলের ডাইরেকশনটা কি হয়, বলছে ঘর্ষণ বল স্পর্শক তল বরাবর, স্পর্শক বরাবর মানে স্পর্শতলে স্পর্শক বরাবর, স্পর্শক মানে এই যে এইটা অর্থাৎ এই বরাবর, স্পর্শতলের স্পর্শক বরাবর মানে এই বরাবর কাজ করে। অথবা সমান্তরাল, মানে তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেই বলটার সঙ্গে সমান্তরালে ঘর্ষণ বল ক্রিয়া করে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। একটা জিনিস দেখো, যে কাউকে যদি বলা হয় কোনো স্টুডেন্টকে
যে ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে, তাহলে তোমরা অধিকাংশ ছেলেই বলবে যে ঘর্ষণ বল বস্তু যেদিকে গতিশীল হতে চায় তার বিপরীত দিকে ক্রিয়া করে। এটা সব সময় হয় না, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বল বস্তু যেদিকে গতিশীল থাকে তার বিপরীত দিকে ক্রিয়া করে, এটা সব সময় হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ঘর্ষণ বল বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে, মানে বস্তু যেদিকে গতিশীল হয় ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘর্ষণ বল বস্তু যেদিকে গতিশীল সেই দিকেই ক্রিয়া করে। তার একটা এক্সাম্পল তোমাদেরকে দেখালি তোমরা বুঝতে পারবে। দেখো, তাহলে এই অংশটা আমি কি দেখলাম, এই অংশে দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বল এবং বস্তু আমি যেদিকে বল প্রয়োগ করছি ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করছে। বিষয়টা ক্লিয়ার? এখন মনে করো এটা একটা তল, এই তলের মধ্যে একটা বস্তুকে রাখা আছে, এটা একটা বস্তু রাখা আছে। এই বস্তুটার উপরে আমি আবার একটা বস্তু রেখে দিয়েছি, এটা কথা। তাহলে এই একটা তল, এই তলটার মধ্যে একটা বস্তু রাখা আছে, যে বস্তুটা হচ্ছে বি বস্তু। বি বস্তুটার উপরে আমি একটা বস্তু রেখেছি, যে বস্তুটা এ বস্তু। এখন আমি যদি বি বস্তুটাকে গতিশীল করতে চাই, ভি গতিবেগে গতিশীল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, বি বস্তুর উপর একটা কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে, ফোর্স প্রয়োগ করতে হবে। তাহলে বি বস্তুটাকে আমি গতিশীল করতে চাইলে তাহলে বি বস্তুটার উপর কি করব, আমি একটা বল প্রয়োগ করব। তাহলে বি বস্তুটার উপর আমি একটা বল প্রয়োগ করছি। বি বস্তুর উপরে কি আছে, এ বস্তু আছে। তাহলে বি বস্তু যদি গতিশীল হয় তাহলে কি হবে, এ বস্তুটাকেও গতিশীল করবে। তাহলে মনে করো এইটা, এটা মনে করো বি বস্তু, এই বি বস্তুটা এটা, এটা মনে করো এ বস্তু। তাহলে আমি কি করছি, এই এ বস্তুটাকে বি বস্তুর উপর রেখেছি, বিটাকে আমি গতিশীল করতে চাইছি। তাহলে বিটাকে যদি গতিশীল করি, বি কি করবে, একে টেনে নিয়ে যাবে। ভালো করে বুঝো, আশা করি এই অংশটা দেখলে তুমি বুঝতে পারবে। মনে করো যে এটা হচ্ছে বি বস্তু, এটা এটা হচ্ছে এ বস্তু, এর উপরে রাখা আছে। আমি যদি এই বি বস্তুটাকে গতিশীল করতে চাই তাহলে বি বস্তু কি করবে না, বি বস্তু যদি গতিশীল হয় এ বস্তুটাকে বি বস্তু কি করবে, টেনে নিয়ে যাবে। কোন দিকে, এইদিকে। এই টানটাই হচ্ছে ফ্রিকশন বা বল, এফ দিয়ে ডিনোট করছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে না, বস্তু যেদিকে গতিশীল ফ্রিকশন বা ঘর্ষণ বল সেই দিকেই ক্রিয়া করে। তাহলে আশা করি কি বললাম তোমরা বুঝতে পারলে। তাহলে ঘর্ষণ বল এক্ষেত্রে কি হচ্ছে না, বস্তুর গতির অভিমুখে ক্রিয়া করছে। এক্ষেত্রে কি হচ্ছিল, ঘর্ষণ বল যে বস্তু যেদিকে গতিশীল তার বিপরীতে ক্রিয়া করছিল। একটা জিনিস এখান থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে, 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র যদি ধরি তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে। দেখো মেঝেটা কি ছিল প্রথমে না, মেঝে এই তলটা প্রথমে ফিক্স ছিল। তাহলে তলটা ফিক্স থাকলে যদি বস্তুটাকে গতিশীল করতে চাই তাহলে বস্তু যেদিকে গতিশীল হয় ফ্রিকশন তার বিপরীতে কাজ করে। কখন, বলছে তলটা যদি ফিক্স থাকে, তাহলে এই তলটা যদি ফিক্স থাকে বস্তুটাকে যদি গতিশীল করতে চাই সেক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, বস্তুর গতিবেগের বিরুদ্ধে। এক্ষেত্রে কি করা হয়েছে বলতো, বলছে তলটাকে গতিশীল করা হয়েছে। দেখো এইটাকে গতিশীল করা হয়েছে, কি বলছি, এ বস্তুর উপর ঘর্ষণ বল কত আমি বের করতে চাইছি। এক্ষেত্রে কি করছি না, এ বস্তুটা কার উপর আছে না বি তলের উপর আছে, তাহলে বি তলটাকে গতিশীল করছি। এক্ষেত্রে কি হয়েছিল, তলটাকে ফিক্স রেখে বস্তুটাকে গতিশীল করছিলাম। তলটাকে ফিক্স রেখে মানে বিটাকে ফিক্স রেখে এটাকে গতিশীল করছিলাম, যার ফলে আমাদের বলটা কোন দিকে কাজ করলো, ফ্রিকশনটা অপোজিটে, আমি যেদিকে বল প্রয়োগ করছি তার অপোজিটে কাজ করছে। কখন না, আমি মেঝেটাকে বা তলটাকে ফিক্স রেখে বস্তুটাকে গতিশীল করছিলাম। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে 2 নম্বর পিকচারে, এক্ষেত্রে দেখা যাচ্ছে ওর ঠিক বিপরীত হয়েছে। এক্ষেত্রে বস্তুটার উপর এ বস্তু আছে, মানে বি এর উপর এ আছে, আমি এ বস্তুর উপর ঘর্ষণ বলটা আমি ইয়ে করতে চাইছি, দেখতে চাইছি। তাহলে বি বস্তুটাকে গতিশীল করছি মানে কি, তলটাকে গতিশীল করছি। এখানে তলটা ফিক্স ছিল তাই ঘর্ষণ বল অপোজিটে কাজ করছিল। এখানে তলটা কি হয়েছে না, তলটা গতিশীল, তাহলে ঘর্ষণ বল নিশ্চয়ই কি হবে, তার বিপরীতে কাজ করবে। মানে তলটা যদি গতিশীল হয় তাহলে এর ক্ষেত্রে যেদিকে ঘর্ষণ বল কাজ করছিল 2 নম্বর চিত্রে, এক্ষেত্রে তলটা যেহেতু গতিশীল তাহলে এর অপোজিট হবে, মানে এই দিকে ফ্রিকশন কাজ করবে। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। এক্ষেত্রে তল ফিক্স ছিল তাই এইদিকে ঘর্ষণ বল কাজ করছিল, এক্ষেত্রে তলটা গতিশীল তাহলে এইদিকে ফ্রিকশন কাজ করবে। এই হচ্ছে আমাদের ফ্রিকশনের সৃষ্টির কারণ। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর যেটা আসবো, যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, যেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, যেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, আর একটা হচ্ছে আমাদের চল ঘর্ষণ, যেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এই 3টে ফ্রিকশন জিনিসটা কি এক কথায় বুঝে নাও। দেখো চল ঘর্ষণ জিনিসটা কি, প্রথম দেখো স্ট্যাটিক ফ্রিকশন।
স্ট্যাটিক ফ্রিকশন কি জিনিসটা আগে বুঝে নাও। মনে করো এ তলটার মধ্যে, এটা মনে করো এ তল, এর মধ্যে একটা বস্তু রেখে দিয়েছি, সেটা হচ্ছে বি বস্তু। তাহলে এ তলের উপর একটা বস্তু রেখেছি বি বস্তু। এখন এই বস্তুটা আমি এই বি বস্তুটা কি করতে চাইছি, গতিশীল করতে চাইছি। একে আমি গতিশীল করতে চাইলে আমি কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। তাহলে একটা বস্তু মনে করো একটা মেঝের উপর একটা বস্তুকে রাখা আছে, তাকে যদি হালকা কম বল প্রয়োগ করি তাহলে বস্তুটা গতিশীল হবে, হবে না? সেরকম মনে করো যে এইদিকে বল প্রয়োগ করে আমি এইদিকে তাকে গতিশীল করতে চাইছি, তাহলে আমি মনে করো 1 নিউটন বল প্রয়োগ করলাম, দেখলাম বস্তুটা গতিশীল হলো না। তারপরে কি করলাম, 2 নিউটন বল প্রয়োগ করলাম, একটার পরিবর্তে 2 হলো না, গতিশীল। এবার কি করলাম, 10 নিউটন বল প্রয়োগ করলাম, দেখলাম তখনও গতিশীল হলো না। তাহলে এই যে বলগুলো আমি প্রয়োগ করছি, নিউটনের ফার্স্ট ল কি বলছে, বলছে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটন বলছে যে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে, তাহলে বল প্রযুক্ত হলে, বলছে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে, নিউটন বলছে। তাহলে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে যদি স্থির থাকে, তাহলে বস্তুর উপর বল প্রযুক্ত হলে সে তো স্থির থাকবে না। বাস্তবে কি দেখতে পাচ্ছি, 10 নিউটন বল প্রয়োগ করেছি, বস্তু তবু স্থিরই আছে। তাহলে কি হচ্ছে, নিউটনের লটা কি লঙ্ঘিত হচ্ছে, হয় না। এখানে বিষয়টা বুঝো, নিউটনের ফার্স্ট লটা এটা বলা ছিল যে কোনো বস্তুর উপর লব্ধি বল, কোনো বস্তুর উপর লব্ধি প্রযুক্ত বল বা প্রযুক্ত লব্ধি বল না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে কি বলেছিল, লব্ধি বলটা যদি না প্রয়োগ হয়, অর্থাৎ আমি এক্ষেত্রে বস্তুটার উপর কত প্রয়োগ করছি, 1 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা আমার উপর 1 নিউটন বলই প্রয়োগ করছে, মানে ঘর্ষণ বলটাও তখন কত না 1। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, এদিকে। আমি যে বলটা প্রয়োগ করছি 1 নিউটন, সেটা কোন দিকে, ওই দিকে। আমার প্রযুক্ত বলটা যদি প্লাস হয়, এই প্রযুক্ত বলটা কি হবে, ঘর্ষণ বলটা কি হবে, মাইনাস। তাহলে লব্ধি বলটা কত হবে না, +1 -1 সমান 0। অর্থাৎ বস্তুর উপর লব্ধি বল প্রযুক্ত না হলে লব্ধি বলটা কত না 0, তাহলে লব্ধি বল প্রয়োগ হয়েছে, প্রযুক্তই হয়নি, তাহলে বস্তু গতিশীল হবে কেন, এটাই। তাহলে দেখো যে মনে করো আমি এইভাবে বাড়ালাম, তাহলে আমি 2 নিউটন বল প্রয়োগ করলাম, তখন ঘর্ষণ বলটা কত হলো, তখনও 2 নিউটন হলো। অর্থাৎ আমি যেমন ভাবে চেঞ্জ করে করে যাচ্ছি, ঘর্ষণ বল নিজে থেকে সেগুলো চেঞ্জ করছে। এই জন্য ঘর্ষণ বলকে কি বলা হয়, যে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তাহলে ঘর্ষণ বল হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বা স্বনিয়ন্ত্রক বল। কেন স্থিত ঘর্ষণকে স্বনিয়ন্ত্রক বল বলা হয়, অর্থাৎ একটা জিনিস দেখো, তাহলে আমি বল প্রয়োগ করছি, বস্তুটা সরছে না, আমি বলের পরিমাণ চেঞ্জ করছি, তবু বস্তুটা গতিশীল হচ্ছে না। মানে একটা বস্তু স্থির থাকাকালীন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বলটাকে বলছে স্থিতি ঘর্ষণ। তাহলে স্থিত ঘর্ষণ কাকে বলে, বলছে কোনো বস্তু স্থির থাকাকালীন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বলটাকে বলছে স্থিত ঘর্ষণ। এই স্থিত ঘর্ষণটা কি বলছে, একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, মানে স্থিত ঘর্ষণ নিজে নিজে চেঞ্জ করতে পারে। যেমন এই বস্তুটাকে আমি 2 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটা সরলো না, তার মানে কি, আমি যখনই 2 প্রয়োগ করছি তখন ফ্রিকশন মানে বস্তুটা আমার অপোজিটে, আমি যেদিকে বল প্রয়োগ করছি তার অপোজিটে 2 নিউটন বল প্রয়োগ করলো। আমি যদি মনে করো এটাকে 10 নিউটন বল প্রয়োগ করি, তখনও দেখছি বস্তুটা সরছে না, তার মানে কি, আমি যখন 10 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটা আমার উপর কত না 10 নিউটন বল রিব্যাক করলো। এই যে আমি 10 করলাম ছিল 1, আমি আবার 10 করলাম, এই যে আমি তো বলটা চেঞ্জ করছি, ফ্রিকশনটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? এই যে অথচ বস্তুটা কি হচ্ছে না স্থিরই আছে। এই জন্য স্থিতি ঘর্ষণ কি না নিজে নিজে চেঞ্জ হতে পারে। আমি 1 প্রয়োগ করছি, সে আমাকে 1 দিচ্ছে, আমি 2 প্রয়োগ করছি, সে আমাকে 2 দিচ্ছে, আমি 3 প্রয়োগ করছি, সে আমাকে 3 দিচ্ছে। বস্তুটা যেহেতু স্থির আছে, তাহলে এই অবস্থায় বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে, সেই ঘর্ষণ বলটাকে বলছি স্থিতি ঘর্ষণ। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। এরপর দেখো, এই যে 10 নিউটন প্রয়োগ করেছি, তখনও বস্তুটা সরল না, মানে গতিশীল হলো না। এবার আমি কি করলাম, এখানটায় 11 নিউটন বল প্রয়োগ করেছি, যখনই বল প্রয়োগ করলাম তখন দেখলাম বস্তুটা নড়ে উঠছে, মানে ঠিক গতিশীল হচ্ছে না। তাহলে 11 নিউটন বল প্রয়োগ করার পরে আরেকটু যদি বাড়িয়ে দিই, তখন বস্তুটা গতিশীল হয়ে যাবে। তাহলে এই 11 নিউটন পর্যন্ত বস্তুটা স্থির আছে। তাহলে এই যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের, মানে কোনো বস্তুকে সর্বোচ্চ যতটা বল প্রয়োগ করার ফলেও বস্তুটা গতিশীল হয় না, সেই সর্বোচ্চ সীমাটাকে বলা হচ্ছে আমাদের লিমিটিং ফ্রিকশন বা
সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল কাকে বলে? বলছে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা স্থির অবস্থায় থাকে। ঠিক আছে, মানে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করা সত্ত্বেও, যেমন সর্বোচ্চ 11 নিউটন বল প্রয়োগ করেছি, তখন বস্তুটা স্থির আছে, আর একটু যদি বাড়িয়ে দিই তাহলে বস্তুটা গতিশীল হয়ে যাবে। এই যে 11 নিউটন পর্যন্ত বস্তুটা স্থির থাকতে পারে, মানে আমি যদি 11 দিই, এর সর্বোচ্চ কত দিতে পারে? 11 নিউটন বল ফ্রিকশন হিসাবে আমাকে দিতে পারে, মানে আমার বিপরীতে বল প্রয়োগ করতে পারে। ঠিক আছে, 11 থেকে যখনই বাড়িয়ে দেবো তখনই কিন্তু আর 11 থেকে বেশি আর দিতে পারবে না। তাহলে এই 11টাকে বলছে লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন অ্যাকচুয়ালি জিনিসটা কাকে বলে? বলছি যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ সীমা, মানে সর্বোচ্চ সীমা কার? স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ সীমা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে কোনো নির্দিষ্ট স্থিতি ঘর্ষণে কোনো নির্দিষ্ট মান থাকে না, বুঝতে পারছো? স্থিতি ঘর্ষণ আমি যখন চেঞ্জ করছি তখন স্থিতি ঘর্ষণ নিজে নিজে চেঞ্জ হচ্ছে, তাহলে স্থিতি ঘর্ষণের কোনো নির্দিষ্ট মান থাকছে না। এবার যদি আমি 11 থেকে হালকা বাড়িয়ে দিই তখন বস্তুটা কি হবে? গতিশীল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বস্তু যখন গতিশীল হবে তখন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলটাকে বলছে চল ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে বস্তু যখন গতিশীল হয় তখন তার মধ্যে যে বলটা কাজ করে সেই বলটাকে বলছে কাইনেটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। হয়েছে? তাহলে স্থিতি ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন একই থাকে, ও চেঞ্জ হয় না কিন্তু। তাহলে স্থিতি ঘর্ষণ কিন্তু চেঞ্জ হয়। তাহলে স্থিতি ঘর্ষণটা কি না? সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। স্থিতি ঘর্ষণ নিজে নিজে চেঞ্জ হতে পারে, বাট চল ঘর্ষণ কি হয়? যখন কোনো বস্তু চলতে থাকে তখন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলটাকে হচ্ছে চল ঘর্ষণ। এই চল ঘর্ষণ কিন্তু ফিক্স থাকে, একই থাকে যতক্ষণ বস্তুটা চলবে। চল ঘর্ষণের মানটা কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ চল ঘর্ষণ ধ্রুবক। মাথায় রাখো, এমসিকিউ পড়ে চল ঘর্ষণ ধ্রুবক আর স্থিতি ঘর্ষণ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, স্থিতি ঘর্ষণ ধ্রুবক নয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম। সীমাস্থ ঘর্ষণ যদি বলে কাকে বলে, তাহলে সীমাস্থ ঘর্ষণ কি না? সীমাস্থ ঘর্ষণ হলো স্থির ঘর্ষণের বা স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। আশা করি আমি কি বললাম তোমরা বুঝতে পারলে। তাহলে কোনো বস্তুকে স্থির রাখার জন্য, ঠিক আছে, মানে স্থির থাকে, বস্তুকে বল প্রয়োগ করা সত্ত্বেও, কোনো বস্তুকে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা যদি গতিশীল না হয় তাহলে বস্তুটার ওই ঘর্ষণ বলটাকে বলছে আমাদের স্থিত ঘর্ষণ। সর্বোচ্চ যতটা বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা গতিশীল হলো না, সর্বোচ্চ স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সীমা, মানে সর্বোচ্চ যতটা বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তু গতিশীল করা যাবে না, তার একটু বেশি প্রয়োগ করলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। ওই সর্বোচ্চ স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সীমাটাকে বলছে লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। আর কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন তার মধ্যে যে ফ্রিকশন কাজ করে বা যে ঘর্ষণ কাজ করে সেই ঘর্ষণটাকে বলছে আমাদের কাইনেটিক ফ্রিকশন বা চল ঘর্ষণ। চল ঘর্ষণ কি হয়? ফিক্স থাকে, অর্থাৎ একটা বস্তু যদি আমাদের গতিশীল হয়ে যায় তাহলে বস্তুটা যখন চলতে থাকে তখন তার মধ্যে যে বলটা কাজ করে সেই বলটা, সেই ফ্রিকশন বলটা, ঘর্ষণ বলটা, সেটা হচ্ছে চল ঘর্ষণ। এই চল ঘর্ষণ কিন্তু চেঞ্জ হবে না, একই থাকবে। তাহলে কোন বল চেঞ্জ হতে পারে? না স্থিত ঘর্ষণ চেঞ্জ হতে পারে, কারণ সেই স্থিত ঘর্ষণ চেঞ্জ হতে পারে বলি স্থিত ঘর্ষণকে কি বলা হচ্ছে? সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এই হচ্ছে বিষয়। এবার দেখো যে ঘর্ষণের একটু গ্রাফটা দেখে নাও। দেখো ঘর্ষণের গ্রাফটা যদি করি তাহলে এটা পাবো আমি, এখান থেকে যে বলটা প্রয়োগ করছি সেটা হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ বল। ঘর্ষণ বল এটাকে ফ্রিকশন দেওয়া হয়। তাহলে উপর দিকে যে বলটা কাজ করছে ফ্রিকশন, আর এইদিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আমি বল প্রয়োগ করছি। এখন দেখো একটা জিনিস, এই যে ছবিটার দিকে যদি তাকাই তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বস্তুটা, এটা মনে করে এ বস্তু, এটা বি বস্তুর উপর রাখা আছে, তাহলে এই বস্তুটা রাখা আছে বি বস্তুর উপর। তাহলে এই বস্তুটাকে প্রথম বল প্রয়োগ করলাম, 1 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তুটা গতিশীল হলো না। 2 প্রয়োগ করছি, গতিশীল হলো না। 3 প্রয়োগ করছি, গতিশীল হলো না। 4 প্রয়োগ করছি, গতিশীল হলো না। এইভাবে যেতে যেতে কত হচ্ছে, মানে আমি 1 প্রয়োগ করছি মানে ফ্রিকশন আমার বিপরীতে একই প্রয়োগ করছে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রয়োগ করতে করতে দেখা যাচ্ছে যে 10 নিউটন, 10 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করলাম, তখন পর্যন্ত এই গতিশীল হলো না। তারপরে যখন একটু বাড়িয়ে দিব তখন সঙ্গে সঙ্গে এই গতিশীল হয়ে গেল। তার মানে কি 10 নিউটন পর্যন্ত এ কি করছে? সহ্য করছে। অর্থাৎ স্থির অবস্থায় থাকার জন্য যে ঘর্ষণ বলটা কাজ করছে সেই বলটা ম্যাক্সিমামটা কত না 10 নিউটন। তাহলে
এইটাকে আমি গ্রাফিক্যালি প্লট করছি। দেখো প্রথমে বল প্রয়োগ করছি, বস্তু গতিশীল হয়নি, মানে স্থির অবস্থায় আছে। প্রথমে স্থির অবস্থায় আছে, এত দূর পর্যন্ত স্থির অবস্থায় আছে। তাহলে বল প্রয়োগ করছি, বস্তু স্থির আছে, বল প্রয়োগ করছি, বস্তু স্থির আছে, বল প্রয়োগ করছি, বস্তু স্থির আছে। এখান পর্যন্ত বস্তুটা স্থির আছে, তার মানে কি এটা হচ্ছে 10 নিউটন আমি বলতে চাইছি। এরপর যখন একটু বলটা বাড়িয়ে দিলাম তখন কি হলো, না বস্তুটা গতিশীল হলো। দেখো তার মানে কি কাইনেটিক ফ্রিকশন, চলঘর্ষণ সৃষ্টি হলো। চলঘর্ষণ কি হয়, এইটা হচ্ছে এই 10 নিউটনটা কি, না এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এই পর্যন্ত বস্তু গতিশীল হয় না। তাহলে এখানটা বস্তু গতিশীল হলো না, এটা বস্তু গতিশীল হলো না, এটা হলো না, এটা হলো না, এটা 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 হলো না। সর্বোচ্চ কত, 10 পর্যন্ত গতিশীল হয় না। তাহলে এটা কি, 10টা কি, না স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। এই পর্যন্ত গতিশীল হলো না। তারপরে যখনই আমি 10-এর থেকে সামান্য বাড়িয়ে দিলাম তখনই বস্তু গতিশীল হয়ে গেল। যখন বস্তু গতিশীল হয় তখন তার মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় সেই ঘর্ষণ হচ্ছে চলঘর্ষণ। চলঘর্ষণ অবশ্যই স্থিত ঘর্ষণের থেকে, মানে লিমিটিং ফ্রিকশন থেকে বেশি। সীমাস্থ ঘর্ষণের বলের থেকে চলঘর্ষণের মানটা অনেক কম। মাথায় রাখো, এটা একটা শর্ট কোশ্চেন পড়ে যে চলঘর্ষণ ড্যাশ ঘর্ষণ অপেক্ষা কম। চলঘর্ষণ কার থেকে কম, না সীমাস্থ ঘর্ষণ বল অপেক্ষা চলঘর্ষণের মানটা কম। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল যদি এটা হয় তাহলে চলঘর্ষণ যেহেতু তার থেকে কম, তাহলে এটা হচ্ছে চলঘর্ষণ। আর চলঘর্ষণের মান কি ফিক্স, ওই জন্য এখান থেকে ফিক্স হয়ে গেল। তাহলে এটা হচ্ছে চলঘর্ষণ। তাহলে এটাকে আমি যদি ডিনোট করি, এটা ও, এটা এ মনে করো, এটা আর এখানটা মনে করো একটা, এটা ধরো, এটা মনে করো সি, এটা ডি, এটা এ, এটা বি। তাহলে এটা কি, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। আর এই অংশটা কি, না এই অংশটা হচ্ছে চলঘর্ষণ। বস্তুটা যখন চলতে শুরু করলো চলঘর্ষণের মানটা লিমিটিং ফ্রিকশন থেকে কি হয়, সীমাস্থ ঘর্ষণ থেকে কম হয়। তাই লিমিটিং ফ্রিকশন যদি এটা হয় চলঘর্ষণ তার থেকে কম কম। এবার চলঘর্ষণের মানটা কি হয়, ধ্রুবক, তাহলে কি চলঘর্ষণ ফিক্স, ওই জন্য সি। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন কোনটা, না এ বি, মানে অ্যাকচুয়ালি বি এ, বি থেকে এ, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। বিষয়টা ক্লিয়ার। আর সিডিটা কি, না সিডিটা হচ্ছে চলঘর্ষণ। এই অংশটা হচ্ছে চলঘর্ষণ। আশা করি গ্রাফটা তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। এরপর যেগুলো ছোটখাটো জিনিস সেটা হচ্ছে যে ঘর্ষণের সূত্রাবলী। দেখো একটা জিনিস, যে ঘর্ষণের সূত্র কি বলছে, ঘর্ষণ বল দুটো তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বল কি বলছে, বলছে ঘর্ষণ বল সাধারণত দুটো তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। এখন আপেক্ষিক গতি কাকে বলে, এখানটা দেখো একটা জিনিস, মনে করো এই তলটার উপর একটা বস্তু রাখা আছে, সেই বস্তুটা হচ্ছে এই বস্তুটা। তাহলে এই তলটার উপর একটা বস্তু রাখা আছে, এই বস্তুকে রাখা আছে বি তলের উপর। আপেক্ষিক গতিবেগ কাকে বলে, বলছে একটা তলের সাপেক্ষে অপর তলের গতিবেগকে বলেছে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক গতিবেগ কি জিনিসটা, বলছে একটা তলের সাপেক্ষে অন্য তলের গতিবেগকে। তাহলে বি তলের সাপেক্ষে এ তলের গতিবেগ, ঠিক আছে, একটা তলের সাপেক্ষে অপর তলের গতিবেগটাকে বলছি আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি। তাহলে আমি দেখবো যে এই বি তলটাকে ফিক্স যখন রাখছি, মানে এটা সাপেক্ষে বলছি, যার সাপেক্ষে সেটা ফিক্স, মাথায় রাখো। তাহলে বি তলের সাপেক্ষে এ তলের আপেক্ষিক গতিবেগ বার করতে গেলে আমি কি করতে হবে, এ তলকে একটা বল প্রয়োগ করতে হবে। বা বস্তুটা যখন এখানে আছে তখন দেখো এর মধ্যে দুটো কি হচ্ছে, না বস্তুটা মনে করো এম ভরের বস্তু, এই যে বস্তুটা রেখেছি এই বস্তুটার ভর কত, এম। তাহলে নিচের দিকে যে বলটা কাজ করবে সেটা কত, এইদিকে এম জি, বস্তুর ওজনটা নিচে দিয়ে কাজ করছে। আচ্ছা উপর দিকে একটা বল কাজ করবে। আমরা জানি যে বস্তুর ওজনটা, ওজন মানে কি, না অ্যাট্রাকটিভ ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি। আমার ওজন মানে পৃথিবী আমাকে যে বলে টানছে নিচের দিকে তার সেন্টার দিকে, সেটা হচ্ছে আমার ওজন। তাহলে আমার ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে তাহলে নিচের দিকে একটা বল কাজ করছে। নিউটনের থার্ড ল কি বলছে, টু দি এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আমি যেদিকে বল প্রয়োগ করবো আমার অপোজিট একটা বল প্রয়োগ করবে, সেটাই তো নিউটনের থার্ড ল। তাহলে ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে উপর দিকে একটা বল কাজ করবে, সেই বলটাই হচ্ছে লম্ব বল। সেটা হচ্ছে এম দিয়ে ডিনোট করছি, কারণ লম্ব বলকে ইংলিশে কি বলা হয়, নর্মাল ফোর্স। তাহলে লম্ব বল, নর্মাল লাইন, নর্মাল লাইন মানে লম্ব রেখা, লম্বটাকে বলছে নর্মাল লাইন। তাহলে লম্ব বল মানে কি, নর্মাল ফোর্স। তাহলে এই জন্য আমি এম দিয়ে ডিনোট করছি। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এইদিকে একটা বল প্রয়োগ করা হয়েছে,
তাহলে মনে করো এদিকে বল প্রয়োগ করে বস্তুটা গতিশীল করতে হয়েছে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করছে, না ফ্রিকশন আমার বিপরীতে, এইদিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে ফ্রিকশন। বিষয়টা ক্লিয়ার? ফার্স্ট ল কি বলছে, বলছে ঘর্ষণ বল দুটো তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। বলছে একটা তলের সাপেক্ষে অপর তলকে যখন গতিশীল করতে চাইবে, তখন যে তলটাকে গতিশীল করতে তুমি চাইছো অপর তল সেই তলটাকে গতিশীল হতে দেবে না। এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল বলছে। তাহলে আপেক্ষিক তলের বিরুদ্ধে মানে আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে, মানে তুমি একে গতিশীল করতে চাইছো, তাহলে এই তল তখন কি করবে, একে বাধা দেবে, যেতে দেবো না, গতিশীল করতে দেবো না। এইটা হচ্ছে ফার্স্ট ল। তাহলে ঘর্ষণ বল হচ্ছে দুটো তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে, মানে এই তলের সাপেক্ষে একে গতিশীল করতে চাইছো, তখন কি করবে, এই তল কি করবে, ওকে যেতে দেবে না, বাধা দেবে, এই বাধাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। সেকেন্ড ল কি বলছে, বলছে ঘর্ষণ বল বস্তু লম্ব বলের সমানুপাতিক। সেকেন্ড লটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, বলছে ঘর্ষণ বলটা মানে এই ছোট হাতের এফটা, এটা লম্ব বলের সমানুপাতিক। তাহলে ঘর্ষণ বল এফ, এটা লম্ব বলের সমানুপাতিক, এইটা ভ্যারি জাস্ট এন। তাহলে এফ সমান কত, না মিউ এন। তাহলে এফ সমান কত, না এফ সমান মিউ এন। এখান থেকে মিউ সমান কত, না এফ বাই এন। তাহলে এই যে মিউটা, এই মিউটাকে বলছে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি কি, না ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে আমাদের ঘর্ষণ বল আর লম্ব বল দুটোর যে অনুপাত বা রেশিও, সেইটা হচ্ছে আমাদের লিমিটিং আমাদের ফ্রিকশন বা আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। বিষয়টা ক্লিয়ার? 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ঘর্ষণ বল দুটো তলের ক্ষেত্রফল এবং আপেক্ষিক গতির উপর নির্ভর করে না। এই যে ঘর্ষণ বলটা যেটা তৈরি হলো এফটা, এটা কিন্তু নির্ভর করে না, এটা কার উপর নির্ভর করে না, তলটার ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, আর গতিবেগে বস্তুটা কত গতিবেগে আছে এর উপর কিন্তু ফ্রিকশন ডিপেন্ড করে না, বস্তু যে গতিবেগে থাকে। আরেকটা ডিপেন্ড করে না, সেটা হচ্ছে তলটা কত তলের মধ্যে আছে, এই তলে এই ক্ষেত্রফলটার উপর ডিপেন্ড করে না। বস্তুটা বেশি এরিয়া জুড়ে আছে তলটার উপর, না কম অংশ জুড়ে আছে, এইটার উপর ডিপেন্ড করে না। তাহলে ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না আর গতিবেগের উপর ডিপেন্ড করে না। এই হচ্ছে আমাদের ঘর্ষণ সম্পর্কে একটা শর্টকাট ভিডিও। আশা করি তোমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি আসবো এখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেম সেই সম্পর্কে আসবো।